ইয়াংহো মিটিংয়ে সবাইকে জিজ্ঞাসা করে আমি কি এই কোম্পানির নেক্সট চেয়ারম্যান হতে পারবো কিনা। তারা সবাই মিটিং থেকে চলে যাচ্ছিল। তখনই তারা নিজেদের মাঝে কথা বলছিল যে সে ছেলেটি নতুন এই কোম্পানিতে এসেছে, সে আসলে কেন এসেছে, সে কি চায়। গিয়লও সেখানেই দাঁড়িয়েছিল এবং তাদের কথা শুনে সে মনে করে জুনিয়ং হয়তো কোনো ঝামেলা করেছে। জেসিয়ং জুনিয়ংয়ের কলার ধরে তাকে জিজ্ঞাসা করে, তুমি এইসব কি বলছিলে আর তুমি কি করতে চাইছো? আমাদের মাঝে একটি ডিল হয়েছিল, সেটা কি তোমার মনে নেই? তুমি শুধু এই কোম্পানিতে একজন ইন্টার্ন হিসেবে কাজ করতে চেয়েছিলে, সে কাজটি তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, এখন তুমি আবার চেয়ারম্যান হওয়ার কথা কেন বলছো? জুনিয়ং বলে, আমার হয়তো মেমোরি লসের সমস্যা হয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। আমি হঠাৎ হঠাৎ করে অনেক জায়গায় পৌঁছে যাই, তারপরে সেখানে আমি কি বলি কি করি আমার কিছুই মনে থাকে না। আমি জানি না আমার সাথে এমন কেন হচ্ছে। সে তার 3টি কোম্পানির নামও বলে এবং তাকে এটাও বলে যে সেই দিন প্রেস কনফারেন্সে আমি এই 3টি কোম্পানির নাম নিয়েছিলাম কারণ আমাকে চয়েসিয়ং কোম্পানি থেকে এই 3টি কোম্পানির নাম নিতে বলা হয়েছিল। জেসিয়ং তার কথায় বিশ্বাস করে নেয়। জেসিয়ং তার 2জন কর্মীকে বলছিল, আমার কোম্পানিগুলো থেকে যে ব্ল্যাক মানি আমি সংগ্রহ করেছি সেগুলো যেন সেফ থাকে, তাই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দাও। তখনই একজন কর্মী এসে তাকে বলে, একটি ফ্যামিলি ম্যাটারের জন্য আপনাকে ডাকা হয়েছে। জেসিয়ং দেখে গিওল এসেছে এবং এটাও জানতে পারে যে অনেক দিন থেকেই সে ইন্টার্ন হিসেবে চয়েসিয়ং কোম্পানিতে কাজ করছে। তারা গিওলকে একটি পেপার দেয় এবং তাকে বলে, এ পেপারে সিগনেচার করে দাও, তোমার ভাগে যত সম্পত্তি আছে সেগুলো আমাদের হয়ে যাবে এবং এর বদলে তুমি তোমার মার সাথে দেখা করতে পারবে, তুমি বাসায় যেতে পারবে। গিওল তার ভাগের যে প্রপার্টি ছিল সেগুলো সিগনেচার করে তাদেরকে দিয়ে দেয়। গিওল বাহিরে দাঁড়িয়ে তার মাকে এইসব কথা বলছিল। তখনই সেখানে ইয়াংহো চলে আসে এবং তার কথা শুনতে পায়। তখন সে চিন্তা করছিল এবার তার ভাই বোনেরা তার থেকে কী নিয়েছে। সে কথা শেষ করে পিছনে ফিরে তাকায় এবং সে দেখে সেখানে জুনিয়ং দাঁড়িয়ে আছে। জুনিয়ং তাকে জিজ্ঞাসা করে, তুমি কোন পেপারসে সাইন করেছো এবং তুমি তাদের 2জনকে কী দিয়েছো? গিওল তার কথার কোনো উত্তর দেয় না, সেখান থেকে চলে যায়। সে তার অফিসের কর্মীদেরকে কফি, ফুড ডেলিভারি এবং হেল্প করার বাহানায় কোম্পানির সিক্রেট ইনফরমেশন জানার চেষ্টা করছিল। চেয়ারম্যান তার সিক্রেট রুমে গিয়ে টাকা এবং গোল্ড নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই গিওল তাকে ধরে ফেলে এবং তাকে বলে, তুমি চেয়ারম্যানের রুমের পাসওয়ার্ড কিভাবে জানো? তখন সে বলে, আমাকে চেয়ারম্যানই তার রুমের পাসওয়ার্ড বলেছিল এবং আমাকে এই কোম্পানিতেও জয়েন হতে বলেছিল, সে আমাকে এইসব কাজ করতে বলেছে। সে বলে, চলো আমরা ছাদে গিয়ে কথা বলি। ইয়াংহো তাকে বলে, তোমার বাবাই আমাকে এই কোম্পানিতে জয়েন করতে বলেছিল এবং তার প্ল্যান অনুযায়ী আমি এই কোম্পানিতে কাজ করছি, যাতে তোমার ভাই বোনেরা কখনো এই কোম্পানির অধিকার নিতে না পারে। তোমার বাবা কখনোই এটা চাইতো না যে তোমার ভাই বোনেরা এই কোম্পানিটিকে নিজের নামে করে নেক। ইয়াংহো বলে, আমি সত্যি কথা বলছি। গিওল তাকে পেটে একটি পাঞ্চ করে। ইয়াংহো তাকে বলে, তুমি যদি আমাকে ট্রাস্ট করো তাহলে আমরা একসঙ্গে কাজ করতে পারবো। তারপর চেয়ারম্যান সেখান থেকে চলে যায়। গিওল কি বলবে সে বুঝতে পারছিল না। পরের দিন গিওল তার বাসায় যায় এবং সে দেখতে পারে তার মার সাথে সবাই অনেক বাজে ব্যবহার করছে। তাকে মেইড হিসেবে থাকতে দেওয়া হয়েছে এবং তাকে দিয়ে ঘরের সব কাজ করানো হয়। যে গিওলকে বলে, এখানে এসেছো, কোনো সমস্যা নেই, তুমি এখানে থাকতে পারো, কিন্তু কোনো ঝামেলা করার কথা একদমই চিন্তা করো না। গিওল বলে, আমি আমার রিভেঞ্জ নিতেই এখানে এসেছি। সাংজে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে বলে সেই গার্ডের দিকে নজর রাখতে এবং একটি স্পেশাল টিম তার দিকে পাঠাতে, যে স্পেশাল টিমটি তার ব্যাপারে আমাকে সব ইনফরমেশন দিবে।
তারা দুইজন একই সঙ্গে অফিসে পৌঁছায় এবং দেখতে পারে তাদের টিম অনেক বড় সমস্যায় আছে। যে ডিপার্টমেন্ট থেকে তাদের সেলসের রিপোর্ট দেওয়ার কথা ছিল তারা রিপোর্ট দিতে দেরি করছে এবং বলছে আরও 2 দিন সময় লাগবে রিপোর্ট দিতে। তখনই চেয়ারম্যান সেলস ডিপার্টমেন্টদের কল করে এবং তাদের বকা দিতে শুরু করে আর বলে যে তাদের কারণে আমার টিমের কাজ থেমে আছে। এখনই যেন রিপোর্ট আমাদের পাঠানো হয়, আর যদি রিপোর্ট না পাঠানো হয় তাহলে আমি এখনই তোমাদের সেলস ডিপার্টমেন্টে যাব এবং তোমাদের সাথে সরাসরি কথা বলবো। তার কথা শুনে সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ তার কথা শুনে মনেই হচ্ছিল না যে সে একজন ইন্টার্ন। তার কথা এমনভাবে সে বলছিল যেমন সে অনেক বড় কোম্পানির মালিক। ইয়াংহো তার বসকে গিয়ে বলে, এভাবে ফোনে কথা বলার থেকে ভালো হবে আমরা সেলস ডিপার্টমেন্টে গিয়ে দেখে আসি সব কিছু ঠিক আছে কি না, তারা কি ঠিকভাবে কাজ করছে কি না। তারা সেলস ডিপার্টমেন্টের একজন লোকের সাথে কথা বলতে আসে, কিন্তু চেয়ারম্যানের বস লুকিয়েছিল। সেই লোকটি আসে এবং জুনিয়ংয়ের বডিতে চেয়ারম্যানকে তার বসের ব্যাপারে অনেক বাজে কথা বলতে শুরু করে। তারপর সে বের হয়ে আসে এবং অনেক রেগেছিল। তখন চেয়ারম্যান তাকে বলে, এই লোকটি তোমার ইনসাল্ট করেছে, তাকে এত সহজে ছেড়ে দেওয়া যাবে না, তুমি ম্যানেজারের কাছে গিয়ে তার নামে শিকায়ত করো। তারপর সে ম্যানেজারের কাছে গিয়ে তাকে বলে, আমি সেলস ডিপার্টমেন্টের প্রত্যেকটি সেক্টরে গিয়ে দেখতে চাই যে সব কাজ ঠিকভাবে কর্মীরা করছে কিনা এবং সব কিছু ঠিক আছে কিনা। তখন সেখানে চেয়ারম্যানও চলে আসে এবং তাকে দেখে ম্যানেজার অনেক রেগে যায়, কারণ তার মনে হচ্ছিল যে তার বসকে হয়তো এইসব কথা সেই শিখিয়ে দিয়েছে। তখন সে বলে তার কোম্পানির জন্য চয়সিয়ংয়ের অনেক ফান্ডের টাকা নষ্ট হয়ে যাচ্ছে। তখন ম্যানেজার তাকে বলে, এখন যাও, আমি ডিরেক্টরকে নোটিশ পাঠিয়ে দেব এই বিষয়ে। তারা দুইজন বের হয় এবং সেখানে তারা গিওলকে দাঁড়িয়ে থাকতে দেখে। গিওল তাকে বলে, আমাদের বস আগে আমাদের টিমের হেড ছিল, কিন্তু সে জেসিয়ংয়ের একটি ফ্রড কেস ধরে ফেলেছিল। এজন্যেই চেয়ারম্যান তাকে আর হেড থাকতে দেয়নি। তার নিজের ছেলে মেয়েদের এরকম ফ্রড কাজ লুকিয়ে রাখার জন্য চেয়ারম্যান অনেক মানুষকে কাজ থেকেও বের করে দিত। তখনই চেয়ারম্যানের কাছে জুনিয়ংয়ের আন্টির একটি কল আসে। সে বলে, তোমার দাদি হসপিটালে নেই, সে হয়তো তোমার সাথেই দেখা করতে গেছে, তুমি বাস স্টপে গেলে তার সাথে হয়তো দেখা করতে পারবে। তখন ইয়াংহো তাদের বলে, সে যদি হারিয়েই থাকে তাহলে তোমরা পুলিশ কমপ্লেন করছো না কেন। তখনই তার বস অনেক রেগে যায় এবং তাকে বলে, তোমার দাদি হারিয়ে গেছে, তো এটা তো তোমারই উচিত যেন তুমি তাকে খোঁজো। সে বের হয় জুনিয়ংয়ের দাদিকে খুঁজতে, আর সে নিজেকে বলছিল তারা তো আর জানে না যে আমি তার গ্র্যান্ডসন না। সে কোনো ট্যাক্সি খুঁজে পাচ্ছিল না। তখন গিউল তাকে লিফট দেয়। জেসিয়ংয়ের কাছে নোটিশ পৌঁছে যায় এবং সে তার এক্সিকিউটিভকে বলে, আমাদের এখন আমাদের ব্ল্যাক মানি লুকিয়ে রাখা উচিত। তখন তার এক্সিকিউটিভ একজনকে মেসেজ করে বলে, ব্ল্যাক মানি আমরা সরিয়ে ফেলছি। না ইউন তার বাবার সাথে বলছিল অনেক তাড়াতাড়ি চয়সিয়ং কোম্পানি আমাদের নামে হয়ে যাবে। সেখানে জেসিয়ং আসে। জেসিয়ং এবং নায়ুন তারা দুইজন ম্যারিড কাপল। তারা ডিনার করে এবং তারপর জেসিয়ংয়ের শ্বশুর সেখান থেকে চলে যায়। জে গিয়ন তার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে বাবার হেলথের অবস্থা এখন কেমন। তার হাজব্যান্ড তাকে বলে, তার হেলথের অবস্থা দেখে মনে হচ্ছে কিছু দিনের মাঝেই তার জ্ঞান ফিরে যাবে। জে গিয়ন বলে, এত তাড়াতাড়ি তাকে কোমা থেকে উঠতে দেওয়া যাবে না, আমি চেয়ারম্যান হওয়া পর্যন্ত তো তাকে কোমাতেই থাকতে হবে। তার হাজব্যান্ড তাকে বলে, এর বেশি আমরা তাকে ইনজেকশন দিয়ে কোমাতে রাখতে পারবো না, না হয় সে মারা যেতে পারে। আর যদি সে মারা যায় বা তার যদি কিছু হয়ে যায় তাহলে আমি ফেঁসে যাব, আমি আর এই কাজ করতে পারবো না। তার ওয়াইফ তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তার বাবাকে আরও কিছুদিন কোমায় রাখতে বলে। তখন তারা জুনিয়ংয়ের দাদিকে বাস স্টপে খুঁজে পায়, কিন্তু জুনিয়ংয়ের দাদি তাকে চিনতে পারছিল না। তখন চেয়ারম্যান জুনিয়ংয়ের আন্টিকে কল করে এবং সে জানতে পায় জুনিয়ংয়ের দাদির ডিমেনশিয়া আছে, অর্থাৎ ভুলে যাওয়ার রোগ। সে জুনিয়ংকে তখনই চিনতে পারবে যখন সে তাকে ফুটবল ইউনিফর্মে দেখবে।
তার দাদির সাথে যে ছেলেটি এসেছিল তার টি শার্টটি ছিল ফুটবল ইউনিফর্মের। তখন সে তাকে টাকা দেয় এবং তার ইউনিফর্মটি কিনে নেয়। সে ছেলেটি টাকা নিতে চাচ্ছিল না, কিন্তু তাও চেয়ারম্যান তাকে অনেকগুলো টাকা দিয়ে দেয়। চেয়ারম্যান সেই টি শার্টটি পরতে চাচ্ছিল না, কারণ টি শার্টটিতে অনেক ঘাম ছিল। সে যখন টি শার্টটি পরে তখন জুনিয়ংয়ের দাদি তাকে চিনতে পারে এবং তারপর সে তাকে কিস করতে চাচ্ছিল, কিন্তু চেয়ারম্যান তাকে দূরে সরাচ্ছিল। গিওল তার দাদিকে সেই হসপিটালে এনে ভর্তি করায় যেই হসপিটালে চেয়ারম্যানের বডি ছিল। চেয়ারম্যান চাচ্ছিল না যে জুনিয়ংয়ের দাদিকে এই হসপিটালে ভর্তি করে রাখা হোক। তখন গিওল বলে, তোমার দাদির ট্রিটমেন্টের টাকা আমি দিব, তোমার এ ব্যাপারে চিন্তা করার কোনো দরকার নেই। বলে, তুমি অনেক ভাগ্যবান, তোমার দাদি তোমাকে এত বেশি ভালোবাসে। আমার বাবা তো আমাকে পছন্দই করতো না। অনেক অল্প বয়সে আমাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। চেয়ারম্যান তখন বলে, সে তোমার ভালোর জন্যই তোমাকে বিদেশে পাঠিয়েছিল। গিওল তাকে জিজ্ঞাসা করে, তুমি সব সময় চেয়ারম্যানের সাইড কেন নাও? চেয়ারম্যান সেই নার্সকে আরও বেশি টাকা দেয় এবং তাকে আবারও বলে যায় যেন সে চেয়ারম্যানের বডির আরও বেশি খেয়াল রাখে, এবং সে তাকে ক্যামেরার কথা বলেছিল। তখন সেই নার্সটি তাকে বলে, আমি চেয়ারম্যানের বেডের নিচে একটি ক্যামেরা লাগিয়ে দিয়েছি, যেটার কারণে আপনি যে কোনো সময় আপনার ফোনে চেয়ারম্যানকে দেখতে পারবেন। সে নার্সকে জুনিয়ংয়ের দাদির খেয়ালও রাখতে বলে। চেয়ারম্যানের টিম তৈরি হয়ে গেছিল যেন তারা সেলস ডিপার্টমেন্টে যেতে পারে, কিন্তু যখন তারা সেলস ডিপার্টমেন্টে পৌঁছায় তখন তাদের যেতে দেওয়া হচ্ছিল না। তারা যদি জোর করে যেতে চায় তখন তাদের মাঝে ফাইট শুরু হয়ে যায়। কোনো মতে বস সেলস ডিপার্টমেন্টে গিয়ে দেখে সেখানে অনেক কর্মী তো কাজ করছিলই না, আর অনেক কর্মী কাজ করতেই আসেনি। সেখানে একজন লোক এক্সিকিউটিভ সংকে কল করে এবং এইসব ব্যাপারে তাকে জানায়। এক্সিকিউটিভ সং কোথায় যাচ্ছিল, কি করছিল, সব কিছু তারা দুজন খেয়াল করছিল। চেয়ারম্যান গিওলকে বলে, এক্সিকিউটিভ সংয়ের কাছে চয় সিয়ংয়ের সব ব্ল্যাক মানি থাকে। যে সিয়ং জানতে পারে এক্সিকিউটিভ সং কোম্পানি ছেড়ে দিয়েছে, এই কথাটি শুনে তার অনেক সন্দেহ হয়, যার কারণে সে তার ব্যাংক অ্যাকাউন্ট দেখতে যায় এবং সে খেয়াল করে এক্সিকিউটিভ সং তার সব টাকা নিয়ে চলে গেছে, তার কাছে এখন 1 টাকাও নেই। সং তার ফ্যামিলিকে কিছু টাকা দেয় এবং তাদেরকে বলে সব সময়ের জন্য বিদেশে চলে যেতে। সেও গাড়িতে করে বিদেশে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই তার গাড়ির সামনে আরেকটি গাড়ি চলে আসে। সেই গাড়িতে বসেছিল জে সিয়ংয়ের শ্বশুর। তার কাছে একটি অ্যাকাউন্ট ছিল, যে অ্যাকাউন্টে সে অনেকগুলো ব্ল্যাক মানি রেখে দিয়েছে। সেই অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড, সে পাসওয়ার্ডটি সে সংকে দেয় এবং তাকে বলে সে যেন বিদেশে চলে যায়। তখনই দেখানো হয় এক্সিকিউটিভ সংয়ের গাড়ি ব্লাস্ট হয়ে যায়, কিন্তু তারা দুইজন সংকে বাঁচিয়ে ফেলেছিল। সং তাকে ক্রিপ্টোর সেই কার্ডটি দেয়, যে কার্ডটি তাকে জে সিয়ংয়ের শ্বশুর দিয়েছিল। তখন চেয়ারম্যান তাকে অনেকগুলো টাকা দেয়, এত টাকা দেয় যে সে সারা জীবন তার ফ্যামিলিকে নিয়ে শান্তিতে থাকতে পারবে। সং সেখান থেকে চলে যায়। চেয়ারম্যান গিওলকে জিজ্ঞাসা করে, তুমি কি এখন আমাকে বিশ্বাস করো? আমরা দুইজন একসাথে কাজ করলে চয় সিয়ং কোম্পানি আমরা নিয়ে নিতে পারবো।